আচ্ছা, আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ তোমরা? জি হ্যাঁ স্যার, স্যার, জি শুনতে স্যার। পাচ্ছি। হ্যাঁ, ওকে। তো আমরা আজকে একটা রিঅ্যাকশনের কথা বলবো, সেটা হচ্ছে নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। যে রিঅ্যাকশনটা অ্যাসিড আর বেস এই দুইটা দিয়ে হয়। আচ্ছা, একটা অ্যাসিড আর একটা বেস, আমরা আগের দিন যেটা বলতেছিলাম যে কোনো কিছু কিছু জায়গায় এমন হতে পারে যে অ্যাসিডের পরিমাণ বেশি হয়ে যায়, কিছু জায়গায় বেসের পরিমাণ বেশি হয়ে যায়, মানে অম্ল বেশি, কোনো জায়গায় অম্ল বেশি হয়ে যায়, কোনো জায়গায় ক্ষার বেশি হয়ে যায়, এরকম অবস্থা তৈরি হয়। তখন আমরা যেটা করি যে যদি অ্যাসিড বেশি হয়ে যায় তাহলে বেস ওখানে অ্যাপ্লাই করি, আবার বেস বেশি হলে অ্যাসিড অ্যাপ্লাই করে ওই জিনিসটাকে আমরা নিউট্রাল করার চেষ্টা করি। তো এই জন্য এই রিঅ্যাকশনকে নিউট্রালাইজেশন রিঅ্যাকশন বলে বা প্রশমন বিক্রিয়া বলে। হ্যাঁ, তো এই জিনিসটা হচ্ছে কেমন, যে অ্যাসিড আর বেস এই দুইটা জিনিস যদি বিক্রিয়া করে, অ্যাসিড আর বেস এই জিনিস যদি বিক্রিয়া করে, তাহলে লবণ আর পানি উৎপন্ন হয়। ঠিক আছে, অ্যাসিড আর বেস এই দুইটা জিনিস যদি বিক্রিয়া করে তাহলে লবণ আর পানি উৎপন্ন হয়। তো তাহলে স্বাভাবিকভাবে আমাদের ওই অ্যাসিডিকের যে প্রবলেম সেটাও থাকে না, বা বেসিক হইলে যে টাইপের প্রবলেম হয় সেই প্রবলেমটাও থাকে না। তো লবণ পানি উৎপন্ন আচ্ছা, হয়ে যায়। বাংলায় প্রশমন বিক্রিয়া বলতে পারি। হ্যাঁ, এই বিক্রিয়াটাকেই নিউট্রালাইজেশন বিক্রিয়া বা প্রশমন বিক্রিয়া বলে। আচ্ছা, তো নিউট্রালাইজেশন reaction occurs when acid reacts with the base to form a salt. আচ্ছা, সো অ্যাসিড আর বেস এরকম দিলে আমরা সল্ট আর ওয়াটার তৈরি হয় এবং এর সাথে ভালো পরিমাণ শক্তি উৎপন্ন হয় আর কি। তো আমরা এখানে কে অ্যাসিড দিলাম, সেটা কি হাইড্রোজেন ক্লোরাইড, আর এখানে একটা বেস আছে সেটাকে বলা হয় সোডিয়াম হাইড্রোক্সাইড বা কস্টিক সোডা। তো এই দুইটা জিনিসের যদি বিক্রিয়া করা হয় তাহলে কি উৎপন্ন হয়, NaCl বা সোডিয়াম ক্লোরাইড আর হচ্ছে পানি। তো NaClটা আমরা সবাই প্রতিদিনই ইউজ করি। তো তোমরা কেউ বলতে পারবা যে এটা আসলে কি? NaCl কি আমরা প্রতিদিন ইউজ করি বাসায়, এটা ছাড়া চলেই না কারোরই। NaCl মানে এমন একটা জিনিস যেটা ছাড়া তোমার চলে না। লবণ। লবণ। হ্যাঁ, খাবার লবণ স্যার। খাবার লবণ। তো আমরা যে খাবার লবণ খাই সেই খাবার লবণের সংকেত হচ্ছে NaCl বা সোডিয়াম ক্লোরাইড। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। তো এইটা হচ্ছে দুই ধরনের ডাবল রিফ্লেকশন রিঅ্যাকশন। দেখো এই Cl আর এখানকার NO কি হয়েছে, যে এই Cl আর এখানকার OH এই দুইটাই হচ্ছে এখান থেকে সরে গেছে, সরে গিয়ে Na এই Cl এর সাথে বিক্রিয়া করছে আর H হচ্ছে ওর সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করছে, এবং এই জন্য এটাকে ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন বলে। তো এটা আমাদের অত জরুরি কিছু না, আমাদের শুধু নিউট্রালাইজেশন রিঅ্যাকশন এই জিনিসটা বোঝাটাই বেশি জরুরি। আচ্ছা, তো আমরা গতদিন এই জিনিসটা দেখছিলাম, আজকে আবার দেখি যে পিএইচ যে স্কেল আছে, পিএইচ স্কেল মানে হচ্ছে যে কোনো একটা সাবস্টেন্স কতটুকু অ্যাসিড বা কতটুকু বেসিক এই জিনিসটা আমরা বুঝি, মানে কোনটা কতটুকু অম্লীয় বা কতটুকু ক্ষারীয় সেই জিনিসটা বের করা হয় পিএইচ স্কেলের মাধ্যমে। এবং এই স্কেল রেঞ্জেস ফ্রম 0 to 14, 0 থেকে 14 পর্যন্ত হয়। এবং কোনো কিছু পিএইচ যদি 7 হয় দ্যাট মিনস সেটা হচ্ছে নিউট্রাল। যদি কারো পিএইচ এরকম হয় যে 7 কম হয়, less than 7, that is acidic. আর যদি এমন হয় less than greater than 7, that will be basic. ওকে, 7 কম হইলে অ্যাসিডিক, 7 বেশি হইলে বেসিক বা অ্যালকালাইন, অম্লীয় বা মানে 7 কম হইলে অম্লীয়, 7 বেশি হইলে ক্ষারীয়, আর 7 হইলে নিউট্রাল। তো গতদিন তোমাদেরকে কয়েকটার কথা বলছিলাম, বলতো আমাদের পানির পিএইচ কত? 7.something maybe sir, but it's not confirmed sir. হ্যাঁ, 7 পয়েন্ট সামথিং। ওকে, তুমি যদি খাও, তেঁতুল খাও, তাহলে তেঁতুলের কি হবে?
যেগুলো আছে আপনার 3 থেকে বেশি হবে স্যার। মানে কোন দিকে হবে, 7-এর কম না 7-এর বেশি? বেশি হবে স্যার। বেশি। সরি আমি বুঝি নাই। বেশি হবে স্যার। 7-এর বেশি? হ্যাঁ স্যার। 7-এর বেশি হলে কেমন হবে? সেটা তো খাড়ি হয়ে যাবে, তাই না? তো তেঁতুল কি খাড়িও? জি না স্যার, সরি। তেঁতুল হচ্ছে অ্যাসিডিক, তাই না? তখন এটা অনেক কম হবে। লেবু খাও, লেবু কেমন হবে? লেবু অ্যাসিডের চেয়ে একটুটা বেশি হবে স্যার, ওই তেঁতুলের চেয়ে একটুটা বেশি হবে স্যার পিএইচ এর মান। হুম হুম। আচ্ছা, ওকে। তারপর আর কি বলা যাইতে পারে? যে ইদানিং মানুষ একটা জিনিস খাচ্ছে না সবাই, এটার নাম হচ্ছে কি, এই ভিনেগার। ভিনেগার কেমন? ভিনেগারের আর কি স্যার, এটার পিএইচ এর মান স্যার কম হবে স্যার। লেবু স্যার। তেঁতুলের মতো আর কি স্যার, তেঁতুলের চেয়ে ভিনেগার। একটুটা কম হবে স্যার। না, অ্যাপেল দিয়ে যাই করে। আচ্ছা, ভিনেগারটা হচ্ছে তোমার অ্যাসিডিক টাইপের। আচ্ছা, ক্ষারীয় টাইপের কি জি হতে স্যার। পারে? আমাদের রক্তের পিএইচ হচ্ছে কেমন? ক্ষারীয় টাইপের, 7.4 থেকে জি স্যার। 7.2 মোস্ট প্রবাবলি। তারপর এরকম ক্ষারীয় টাইপের আর কি থাকতে পারে, কারো আইডিয়া আছে? ডাব। ডাব। ডাবের কথা আমি ঠিক বলতে পারতেছি না, তবে ক্ষারীয় টাইপের হতে পারে, হ্যাঁ। আমরা ওই যে এই গ্লাস পরিষ্কার করার জন্য গ্লাস ক্লিনার যেটা ইউজ করি, ওটা হচ্ছে ক্ষারীয় টাইপের। তারপরে টয়লেট ক্লিনার যেগুলো আছে, ওগুলোও ক্ষারীয় টাইপের। তারপর সাবান, এগুলো হচ্ছে ক্ষারীয় টাইপের। ডিটারজেন্ট হচ্ছে ক্ষারীয় টাইপের। আচ্ছা, তো আমরা তো ওটা তো দেখলাম, তাহলে এখন আমাদের একটা জিনিস দেখতে হবে যে লবণটা কি। হুম? লবণ হচ্ছে এমন একটা কম্পাউন্ড ফর্মড হোয়েন হাইড্রোজেন অফ অ্যান অ্যাসিড ইজ রিপ্লেসড বাই এ মেটাল। মানে এখানে একটা মেটাল আছে হাইড্রোজেন ক্লোরাইড, এইটার এইচটা যদি একটা মেটাল দ্বারা রিপ্লেস হয়, তাহলে যে জিনিসটা তৈরি হয় সেটাকে আমরা বলি লবণ বা সল্ট। এইচটা সরিয়ে দিলাম, সোডিয়াম হচ্ছে এখানে রিপ্লেস করলাম, তাহলে কি হবে? NaCl, সেটা একটা লবণ। ক্যালসিয়াম ক্লোরাইড, সেটা একটা লবণ। ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সেটা একটা লবণ। ঠিক আছে, তো এগুলোকে আমরা লবণ বলি। জি স্যার। আচ্ছা, লবণ দুই ধরনের আছে, কিছু সলিউবল লবণ আছে মানে দ্রবণীয়, আর কিছু হচ্ছে ইনসলিউবল। In general, most of the salt from alkali metals are soluble in water, মানে পানিতে দ্রবণীয় হয়। আহ, যেমন যেসব লবণ নর্মালি ক্লোরাইড বা ব্রোমাইড বা আয়োডাইড দিয়ে তৈরি হয়, এগুলো নর্মালি সলিউবল হয়। কিন্তু কোনো লবণ যদি এমন হয় যে কার্বনেট লবণ হয় বা সালফাইড লবণ হয় বা অক্সাইড লবণ হয়, সেগুলো ইনসলিউবল হয়, মানে সেগুলো পানিতে দ্রবীভূত হয় না। আমরা লবণ যদি পানিতে দেই, লবণ কি হয়? দ্রবীভূত হয়ে যায় না? তো এটাকে আমরা বলি যেটা পানিতে দ্রবীভূত হয়, যেমন সোডিয়াম ক্লোরাইড হয়, জি ক্যালসিয়াম, স্যার। পটাশিয়াম ক্লোরাইড হয়, ম্যাগনেসিয়াম ক্লোরাইড হয়, পটাশিয়াম আয়োডাইড হয়, এগুলোকে আমরা সলিউবল সল্ট বলি। আর ইনসলিউবল সল্টস গুলা কোনগুলা? সোডিয়াম কার্বনেট, তারপর হচ্ছে এখানে সোডিয়াম, এরকম অক্সাইড হতে পারে, সালফাইড হতে পারে। এখানে একটা উদাহরণ দেওয়া আছে CuSO4, এটাকে মোস্ট অফ দি তুতে বলে। এটা হচ্ছে কপার সালফেট। ঠিক আছে,
তো এগুলো হচ্ছে দ্রবীভূত হয় না। আচ্ছা, তোমাদের একটা জিনিস জিজ্ঞেস করি, ধরো তুমি এক গ্লাস পানি নিছো, হ্যাঁ, পানির মধ্যে লবণ দেওয়া শুরু করলাম। তো লবণ যখন 1 চামচ দিবা ওটা গলে যাবে, গলে লবণে মিশে মিক্স হয়ে যাবে। তো এরকম করে লবণ যদি দিতেই থাকো, লবণ কি মানে ওইরকম দ্রবীভূত হইতেই থাকবে? কি মনে হয়? স্যার লবণ দিতে থাকলে স্যার মানে হয়ে থাকবে, মানে তলানিতে জমে থাকবে এক টাইমে স্যার, এক পর্যায়ে যায় স্যার। তার মানে হচ্ছে যে জিনিসটা হয় সেটা হচ্ছে এই দ্রবীভূত হওয়া মানে কি, এই লবণটা ভেঙে গিয়ে এর বিভিন্ন অণু গিয়ে পানির অণুর যে ফাঁকা স্থান আছে সেখানে গিয়ে স্থান দখল করে। তো যার কারণে ওটা ওখানে মিক্স হয়ে যায়। তো ওই ফাঁকা স্থানটা একসময় শেষ হয়ে যাবে, তাই না? তো ফাঁকা স্থান শেষ হওয়ার পরে তুমি যদি আরো লবণ দাও তাহলে কিন্তু ওগুলা আর গলবে না বা দ্রবীভূত হবে না, ওগুলা ওই তলানিতে জমা হয়ে যাবে। ছোটবেলায় এরকম হইতো না যে দুধ ভাত খাইতে গিয়ে চিনি নিচ্ছে কেউ একজন, তো চিনি নিয়ে আর জি স্যার। খাওয়া শুরু করে, আবার দেখে যে লবণ হয়, চিনি হয় নাই, আবার চিনি নেয়, কিন্তু ওটা মা খায় না ঠিক মতো, তাই না? বা অনেক সময় তুমি যদি কেউ যদি বেশি লবণ নেয়, সে দেখা জি যাবে যে স্যার। মাখানোর পরে ওটা কিছু একটা অংশ থাইকাই যাবে, নিচে জমা হয়ে থাকবে। বা আমরা যখন শরবত খাই অনেক সময় দেখা যায় যে অনেক নাড়ানাড়ি করছে, শরবত খাওয়ার পরেও দেখা যায় নিচে অনেক লবণ জমে আছে। এই লবণটা কেন জমে থাকে, বা এই চিনি জমে থাকে নর্মালি, চিনিটা কেন জমে থাকে? কারণ চিনি অনেক বেশি দিচ্ছে, এত চিনি আসলে দ্রবীভূত হবে না, কারণ আমরা ওখানে একটু লবণও দিচ্ছে। তবে যদি যেহেতু ওই যে জি চিনি স্যার। চিনি ব্যাপারটা চলে আসলো, চিনি কিন্তু খুবই ডেঞ্জারাস একটা জিনিস, মানে এটাকে হোয়াইট হোয়াইট পয়জনও বলা হয়। ঠিক আছে। স্যার চিনি তো স্যার খাই না, বাদ দিয়ে দিছি খাওয়া। হ্যাঁ, চিনি খাওয়া আসলে বাদ দিয়ে দেওয়া উচিত, এটা খুবই ক্ষতিকর আমাদের শরীরের জন্য। স্যার 144টা রোগের কারণ হয়েছে চিনি। তারপরে তো তোমরা চেষ্টা করো যে মানে চিনি খাওয়া যতদিন কমে দেওয়া যায় আর কি। জি স্যার। স্যার জাল দিয়াটা একটু তারপরে স্যার খাওয়া যায়, কিন্তু ওই চায়ের ভিতরে যে চিনিটা ওইটা স্যার অনেক ক্ষতি। আচ্ছা, তো আমাদের মোটামুটি অ্যাসিড বেজ আর সল্ট নিয়ে আমাদের যতটুকু জানা দরকার, আমাদের এটুকু জানলেই হবে মোটামুটি, আমরা আশা করি। তো এই অ্যাসিড বেজ আর সল্ট নিয়ে কারো কোনো জিজ্ঞাসা আছে? না স্যার। বলতে স্যার পারো, আমাদের সমস্যা নাই। মানে ওই পর্যায় সারণীর ওইটা কি পড়া লাগবে? হ্যাঁ, পর্যায় সারণীটা আমরা একটু পড়বো, হ্যাঁ। তো ওইখানে স্যার ওই মানে 118টা মৌলের স্যার মানে শুধু ধারণাগুলো নিলেই হবে, বা ওই রো সারি এগুলা কলামে এগুলা স্যার। আচ্ছা, তো এখানে কারো কোশ্চেন নাই? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা এটা কেটে দিতে পারি। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে তোমাদের সাথে একটু কথা বলি। ওকে, আচ্ছা, আমি যে একটা দুইটা স্লাইড বাদ পড়ছিল, সেটা হচ্ছে আমরা একটু আগে ওই অ্যাসিড বেস সল্ট পড়তেছিলাম। তো এখন আমরা একটা কয়েকটা সিম্পল কয়েকটা জিনিস পড়ে আমরা হচ্ছে এই জিনিসটা শেষ করে দিব। সেটা হচ্ছে সলিউশন, মানে আমরা কয়েকটা কনসেপ্ট শুধু জানবো যে সলিউশন কি, সলভেন্ট কি, আর সলিউট কি। আর এই রিলেটেড আরেকটা দুইটা টার্ম শুধু জানতেই হবে আমাদেরকে। আচ্ছা, যখন আমরা কি করি যে নর্মালি সলিউশন বা দ্রবণ বলতে তোমরা কি বোঝো, কেউ একজন বলো তো? স্যার দ্রবণ বলতে বোঝানো হয়েছে যে আমরা যে মানে পানিতে যেমন লবণ বা চিনি মিশাই, এটা এক প্রকার দ্রবণ হতে পারে। হ্যাঁ, এটা এক প্রকার দ্রবণ। দ্যাট মিনস তিন টাইপের জিনিস আছে, একটাকে আমরা বলি সলিউশন, একটাকে সলভেন্ট, আর একটা হচ্ছে এইটাই স্যার। সলিউট। আচ্ছা,
যেমন এই যে আমরা শরবত বানাই, কি করি, পানির মধ্যে হচ্ছে লবণ দেই বা চিনি দেই। তো এই টাইপের কোন একটা জিনিস যে এক বা একের অধিক কোন একটা সলিউটকে যদি আমরা একটা সলভেন্টের মধ্যে হচ্ছে মিক্সচার করি, মিক্স করার পরে যে জিনিসটা তৈরি হয় সেটাকে আমরা বলি সলিউশন। আচ্ছা, সলভেন্টটা কি? সলভেন্টটা হচ্ছে এমন একটা সাবস্টেন্স যেটা হচ্ছে ইন হুইচ সলিউট ডিসলভস টু প্রডিউস আ মিক্সচার। দ্যাট মিনস সলভেন্ট মানে সলভেন্টের বাংলা হচ্ছে দ্রাবক। সলভেন্ট হচ্ছে এক ধরনের দ্রাবক যার মধ্যে আমরা সলিউটকে ডিসলভ করি, মানে একটা দ্রবকে আমরা কি বলে ডিসলভ করে দেই। দ্যাট মিনস হচ্ছে পানি হতে পারে, মানে পানি হচ্ছে এক ধরনের সলভেন্ট, যে সলভেন্ট মানে যে দ্রাবকের মধ্যে আমরা হচ্ছে কি করি, আমরা কোন একটা দ্রবকে ই করি, ডিসলভ করি। যেমন দ্রবকগুলা কি হতে পারে, আহ চিনি হতে পারে, লবণ হতে পারে, এই টাইপের কোন একটা জিনিস। আচ্ছা, এবং সবসময় যে জিনিসটা হয় যে লাস্ট লাইনটা দেখো, নোট দ্যাট দ্য সলভেন্ট ইজ দ্য সাবস্টেন্স দ্যাট ইজ প্রেজেন্ট ইন দ্য গ্রেটেস্ট অ্যামাউন্ট। আমরা যখন একটা শরবত বানাই তখন পানি বেশি থাকে না লবণ বেশি থাকে বা চিনি বেশি থাকে? কোনটা বেশি দেই আমরা? পানির পরিমাণ বেশি থাকে না লবণ চিনির পরিমাণ বেশি থাকে? হ্যালো? পানির পরিমাণ হ্যাঁ, বেশি থাকে। পানির পরিমাণ বেশি থাকে। দ্যাট মিন্স আমাদের যে কোনো ধরনের সলভেন্টের পরিমাণ আমরা বেশি থাকে। দ্যাট মিন্স আমরা যদি কোনো একটা মিক্সচার তৈরি করি, এক বা একাধিক জিনিস দিয়ে একটা মিক্সচার তৈরি করি, এই সময় যে জিনিসটা তৈরি হয় সেটাকে আমরা বলি সলিউশন। এবং ওই মিক্সচারটা তৈরি করার সময় যে জিনিসটা আমরা আসলে বেশি দিই এবং যে জিনিসের মধ্যে আমার আরেকটা জিনিস ডিসলভ হয়, ওই জিনিসটাকে আমরা বলি হচ্ছে সলভেন্ট। আর নর্মালি আমরা যে জিনিসটাকে আসলে মিক্স করার চেষ্টা করি সেটাকে আমরা বলি সলিউট। হ্যাঁ, এবং সবসময় সলভেন্টের পরিমাণ বেশি থাকে আর সলিউটের পরিমাণ কম থাকে। তো দেখো যে আমরা এখানে এক ধরনের সলিউট দিচ্ছি সলভেন্টের মধ্যে, তারপর আমাদের এক ধরনের সলিউশন তৈরি হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, তো এখানে সলিউবিলিটি বলতে একটা ব্যাপার আছে। সলিউবিলিটি জিনিসটা কি? ধরো যদি এমন হয় যে তুমি হচ্ছে পানির মধ্যে হচ্ছে লবণ দিছো বা পানির মধ্যে চিনি দিছো, সেটা একটা অবস্থা। এখন তুমি যদি পানির মধ্যে লবণ চিনি না দিয়ে পানির মধ্যে হচ্ছে আহ বালি দাও, তখন কি হবে? কেউ একজন ঘটনাটা একটু ব্যাখ্যা করো। কার নাম বলবো? আজাদ হুসাইন। ধর পানির মধ্যে আমি লবণ দিলাম তখন কি হবে, আর পানির মধ্যে আমি বালু দিলাম তখন কি হবে? লবণ দিলে ওইটা আহ, পানির সাথে মিশে যাবে, পানির সাথে মিশে যাবে। মিশে ওই পানিটা তখন লবণাক্ত হয়ে যাবে। হুম। আর যদি বালি দিই? আর বালু দিলে, আর বালি যদি দেন, ওটাও ওটাও মিশবে, পানিটা ঘোলা হয়ে যাবে এবং বালুর ইটা যেটা থাকে কিন্তু সেটা। লবণের মেশা আর বালি মেশা কি একরকম হবে? না স্যার, না, বালু মিশবে না স্যার, নিচে জমে থাকবে, কিন্তু লবণটা মিশবে। দ্যাট মিনস বালি হচ্ছে পানিতে দ্রবীভূত হয় না, ঠিক আছে, কিন্তু জি লবণ স্যার। হচ্ছে পানিতে দ্রবীভূত হয়। মানে এখানে জি দুই স্যার। ধরনের ব্যাপার আছে। এখানে হ্যাঁ। আরেকটা ব্যাপার আছে, যখন তুমি লবণ মিশাবা তখন তুমি যে কোনো জায়গায় যে কোনো পরিমাণ পানিকে যদি তুমি আহ, মানে ওই শরবত বা ওই জিনিসটা তুমি যদি চেক করো তাহলে দেখবা যে সব জায়গায় সমান থাকবে, মানে পানি টেস্টটা আর আর কি একই আর পরিমাণে লবণের থাকবে। পরিমাণ সমান থাকবে। দ্যাট মিনস ওটা ওটা এক ধরনের সমসত্ব মিশ্রণ হবে, ঠিক আছে, জি স্যার। হোমোজেনিয়াস এক ধরনের মিশ্রণ তৈরি হবে, মিক্সচার তৈরি হবে। কিন্তু তুমি যদি বালি মিক্স করো, বালি সব জায়গায় সেম হবে না, কোনো জায়গায় বেশি হবে কোনো জায়গায় কম হবে। দ্যাট মিনস ওখানে একটা মানে অসমসত্ব এক ধরনের মিশ্রণ তৈরি হবে, ঠিক আছে। এইটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার কেমন, ধরো তুমি বা লবণকে পানির মধ্যে মিক্স করতেছো, এখানে আসলে কি হয়, পানির যে অণু আছে পানি অণুগুলার মধ্যে কি ফাঁকা স্থান আছে না, আন্তঃআণবিক ফাঁকা স্থান থাকে, তাই তো। তো সেই ফাঁকা স্থানের মধ্য দিয়ে যেটা হয় তোমার ওই লবণীয় অণুগুলা সেগুলো হচ্ছে গিয়ে প্রবেশ করে, গিয়ে সেখানে জায়গা দখল করে নেয়। তো এরকম করে জায়গা দখল করতে থাকবে, আচ্ছা মেনে নিলাম। তো তুমি
আমি একটু আগে বলতেছিলাম যে আমি যদি একের পর এক চামচের পর এক চামচের পর এরকম মানে এক চামচ দিলাম পানিতে মিক্স দ্রবীভূত হইলো মিক্স হইলো, আমি আরেক চামচ দিলাম আবার হইলো, এরকম করে যদি একের পর এক চামচ দিতে থাকে এক পর্যায়ে গিয়ে কি হবে না, ওটা আর মিক্স হবে না। তো ওই জিনিসটাকে বলা হয় সলিউবিলিটি। Solubility is defined as the amount of given substances that can be dissolved in a certain amount of solvent. মানে একটা সলভেন্টের মধ্যে যত পরিমাণ সাবস্টেন্স ডিসলভ হবে সেটা হচ্ছে সলিউবিলিটি। মানে তুমি ইচ্ছা করলে যত ইচ্ছা চিনি দিলে যত ইচ্ছা লবণ দিলে কিন্তু ওটা হবে না, মানে ডিসলভ হবে না, একটা পর্যায়ে গিয়ে এরকম তলানি হিসেবে থেকে যাবে। ঠিক আছে, তো ইনসলিউবল সাবস্টেন্স হিসেবে থেকে যাবে। আর এখানে কি হয়েছে, যে সবগুলো মানে সলিউবল হয়ে গেছে। সো ওই মানে আমরা সলিউবিলিটি বলতে আমরা ওই জিনিসটা বুঝি যে কতটুকু সাবস্টেন্স হচ্ছে ওই সলভেন্টের মধ্যে ডিসলভ হইতে পারবে, কতটুকু হইতে পারবে, তারপরে আর কোনো ধরনের সাবস্টেন্স দিলেও সেগুলো আর ডিসলভ হবে না, সেগুলো ইনসলিউবল হিসেবে থেকে যাবে। আচ্ছা, তো এই সলিউশনগুলোর স্যাচুরেশন আমরা যদি চিন্তা করি তাহলে এইটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আনস্যাচুরেটেড সলিউশন, মানে সলিউশনকে আমরা স্যাচুরেশনের দিক থেকে তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আনস্যাচুরেটেড সলিউশন, আর একটা হচ্ছে স্যাচুরেটেড সলিউশন, আর একটা হচ্ছে সুপার স্যাচুরেটেড সলিউশন। আচ্ছা, আনস্যাচুরেটেড সলিউশন মানে কি? মানে হচ্ছে এরকম একটা অবস্থা যে তুমি তোমার ওই সলিউশনের মধ্যে একটা সলিউট দিচ্ছ, পানির মধ্যে লবণ দিচ্ছ, সেটা দ্রবীভূত হচ্ছে, তুমি যদি আরো এক চামচ দাও সেটা দ্রবীভূত হবে। ওকে, স্যাচুরেটেড মানে কি, যে তুমি যে পরিমাণ দিয়ে দিছো এর বেশি দিলে আর হবে না, মানে এটা হচ্ছে একেবারে পারফেক্ট অবস্থা, এর চাইতে বেশি আর দেওয়া যাবে না, এর চাইতে কম দিলে আবার সেটা আনস্যাচুরেটেড হয়ে যাবে। আর সুপার স্যাচুরেটেড কেমন, মানে হচ্ছে তুমি বেশি দিয়ে ফেলছো, অলরেডি নিচে তলানি জমে গেছে, এর চেয়ে বেশি যদি তুমি দাও তাহলে সেটা তলানি হিসেবে থাকবে, আর কিচ্ছু হবে না। ঠিক আছে, সো আমাদের তিন মানে সলিউশনকে আমরা সলিউশনের স্যাচুরেশনের দিক থেকে তিন ভাগে ভাগ করতে পারি, আনস্যাচুরেটেড, স্যাচুরেটেড, আরেকটা হচ্ছে সুপার স্যাচুরেটেড। আনস্যাচুরেটেড মানে কি, যখন হচ্ছে আরো সলিউট আমি ডিসলভ করতে পারবো। স্যাচুরেটেড মানে হচ্ছে যে আর কোনো ডিসলভ করা পসিবল না, তবে নিচে কোনো তলানিও জমে নাই। আর সুপার স্যাচুরেটেড মানে কি, মানে হচ্ছে অলরেডি নিচে তলানি জমে গেছে, আর সেটাকে মানে আর যদি দাও তাহলে আরো তলানি জমবে। ঠিক আছে, তো মোটামুটি এই হচ্ছে আমাদের সলিউশন নিয়ে বা সলভেন্ট সলিউশন নিয়ে আমাদের মোটামুটি জানা। তো আমি একটু তোমাদেরকে একটু বোঝার চেষ্টা করি যে তোমরা কতটুকু বুঝতে পারছো। রাকিবুল ইসলাম আকাশ, শুনতে পাচ্ছ? রাকিবুল ইসলাম আকাশ, আচ্ছা আহমেদ নাসিফ, জি স্যার। আচ্ছা তুমি আমাকে একটু কয়েকটা সলভেন্টের নাম বলো তো, মানে কি কি জিনিসকে আমরা সলভেন্ট হিসেবে বলতে পারি। স্যার হ্যাঁ হ্যাঁ, ঠিকভাবে বুঝতে পারছি, একটু আগে জয়েন করলাম তো এটা আগে ক্লাসটা করা হয়নি, এই চ্যাপ্টারটা আর কি এই যে আজকেই পড়াইলাম, এখনই পড়াইছি, 10 মিনিট আগেই পড়াইছি। আমি একটু আগে জয়েন করছি। তুমি মনে হয় প্রতিদিনই এই কথা বলো, তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করলে, আমার যতটুকু মনে পড়তেছে। আচ্ছা ঠিক আছে, ফেরদৌসী আক্তার বলতে পারবা কয়েকটা সলভেন্টের এক্সাম্পল বলো। জি স্যার। কয়েকটা সলভেন্টের এক্সাম্পল বলো, দ্রাবকের এক্সাম্পল বলো, যেটা তুমি তোমার বাসায় বা আশেপাশে বিভিন্ন সময় ইউজ করো। জি স্যার, লেবু দিয়ে একটা জিনিস হয় যে পানির মধ্যে লেবু দিলে ওইটারও মানে মিশে যায়।
ওইটাও তো সলিউশন বা সলিড হয় না স্যার? আচ্ছা না, আমার কথা হচ্ছে এখানে ইটা কোনটা, সলভেন্টটা কোনটা? তুমি তো হচ্ছে লেবু পানি দিয়ে যেটা বানাও ওটা তো এক ধরনের সলিউশন, তাই না? দ্রবণ। তো জি হ্যাঁ। এখানে তোমার ইটা কোনটা, সলভেন্টটা কোনটা? সলভেন্ট হচ্ছে আপনি যদি বাহির থেকে কিছু মানে কত হলো বালুর কথা, কিন্তু সলভেন্টে আরেকটা জিনিস ধরা যেতে পারে, যেরকম বালু তো মিশে না, কিন্তু আরেকটা জিনিস কি ধরা যেতে পারে, অনেক কিছু তো। আচ্ছা পানি কি বলো তো? জি পানি। পানি। হ্যাঁ পানি হ্যাঁ পানি হচ্ছে স্যার সলিউশন, পানিও তো সলিউশন, এটা তো মিশে যাচ্ছে সবকিছুর সাথে। আচ্ছা আচ্ছা ফেরদৌস হাসান। যেরকম। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ ফেরদৌসি। আচ্ছা ফেরদৌস হাসান শুনতে পাচ্ছ? স্যার ফেরদৌস হাসান খান মুন্না শুনতে পাচ্ছ? তন্ময়, হ্যালো। হ্যাঁ তন্ময় আছো? তন্ময়, তন্ময় স্যার তোকে হ্যাঁ ডাকছে। স্যার, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম, মাত্র আসলাম স্যার। আচ্ছা তুমি আমাকে একটা স্যারের সাথে কথা বল। হ্যাঁ একটা স্যার সলিউশন, বলেন। একটা সলিউট আর একটা সলভেন্ট, এই তিনটার একটা এক্সাম্পল দাও একটা একটা করে। আহ, স্যার সলিউশন যেটা স্যার এটা পারবো স্যার। সলিউশন কি স্যার, যেটা দ্রবণ মানে দ্রবণ করা হয়, তো এইখানে স্যার মনে করেন মানে আমরা যদি একটা স্যালাইন পানিতে মানে দ্রবীভূত করি স্যার, এইটা হবে স্যার সলিউশন আর কি স্যার। আর কি আচ্ছা মানে দ্রবীভূত পানিটা কি? করা। আহ, স্যার এটা আর কি স্যার, স্যার স্যার সলিউশন আর কি যেটা বলে, আচ্ছা মানে হ্যাঁ মানে হ্যাঁ, তো তার মধ্যে পানিটা কি? দ্রবীভূত করা। জি স্যার। মানে পানিটাকে কি বলবো আমরা? আমি তো টোটালটাকে সলিউশন বললাম, মানে আহ, হ্যাঁ 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 মানে ধরো একটা স্যালাইন আমি কিনলাম, কিনে সেটাকে পানিতে গোলাইলাম, এখন পুরাটা একটা সলিউশন হইলো। স্যার পানিটা হইতেছে স্যার সলভেন্ট। আচ্ছা সলভেন্ট। আর ওই আর স্যালাইনটা? স্যার ওইখানে স্যালাইনটা থাকবে স্যার সল্ট আর কি, এরকম আর কি। আচ্ছা ঠিক আছে। স্যার ঠিক আছে। হুম ঠিক আছে। আচ্ছা আফসারি জাহান নিশি, জি স্যার। বাসায় যখন চা বানাও, চাটা এক ধরনের সলিউশন না? জি স্যার। বাসায় যখন চা বানাও, চাটা কি এক ধরনের সলিউশন? স্যার চা তো হ্যাঁ হ্যাঁ। স্যার চা তো সলিউশন। আচ্ছা তো চায়ের মধ্যে সলিউশনের মধ্যে কি কি জিনিস আছে? মানে চা কি কি দিয়ে বানাইতে হয় আমাকে বলো, কি কি লাগে? চা পাতি লাগে, দুধ লাগে, চিনি লাগে। চা পাতা লাগে, চিনি লাগে, আচ্ছা আর দুধ লাগে। হ্যাঁ। এখন আমাকে বলো কোনটা কি, কোনটা সলিউশন, কোনটা সলিউট আর কোনটা সলভেন্ট এই তিনটার মধ্যে? তুমি সবচেয়ে বেশি দাও কোন জিনিস একটা চায়ের মধ্যে? আর দুধ। হ্যাঁ দুধ। আচ্ছা তাহলে সেটা কি হবে? সলিউশন হবে। না সলিউশন তো টোটালটা, মানে টোটালটা মিলে তুমি যা করছো সেটা হচ্ছে সলিউশন। তাহলে সলভেন্ট। হ্যাঁ সলভেন্ট। আচ্ছা তারপরে কি দাও? চা পাতা, তাই না? চা পাতা বা চায়ের গুঁড়া, সেটাকে আমরা কি বলতে পারি? সেটাকে আমরা সলিড বলতে পারি। আচ্ছা চিনি কি হবে?
চিনিটা পরিমাণ মতো সেটা কি হবে? আচ্ছা এখন ধরো চায়ের মধ্যে তুমি যদি এলাচ দাও, যে অনেক সময় দারচিনি দেয় না? জি স্যার। আচ্ছা দারচিনি দিলা, জি স্যার। সেটা কি হবে? সলভেন্ট। সলভেন্ট কেন হবে দারচিনি? স্যার ওইগুলো তো স্যার এই হবে স্যার, স্লোটি হবে। না, ওটা কিছুই হবে না, ওইটাকে এর মধ্যে আসলে আনা যাবে না, ওটা ডিজলভ হবে না। দারচিনি কি ডিজলভ হবে না, ঠিক আছে? তো আচ্ছা তো তুমি আচ্ছা সো এই ব্যাপারটা কি আমাদের কারো কনফিউশন আছে আরো, যে সলিউশন নিয়ে বা সলভেন্ট নিয়ে বা সলিউট নিয়ে? না স্যার। বা হচ্ছে যে স্যাচুরেটেড সলিউশন, আনস্যাচুরেটেড সলিউশন আর সুপার স্যাচুরেটেড সলিউশন, এটা নিয়ে কারো কনফিউশন আছে? নাই স্যার। আচ্ছা, okay. আচ্ছা তো আমরা আজকে একটু মানে হালকা শুরু করি পিরিয়ডিক টেবিল, নেক্সট দিন আমরা পুরোটা করব নি। আচ্ছা পিরিয়ডিক টেবিল এটা বাংলাতে আমরা জানি কি পর্যায় সারণী, তাই না? তো এই পর্যায় সারণী ধারণা আসলে অনেক আগে থেকেই আসছে, যে স্বাভাবিকভাবে পর্যায় সারণী ধারণাটা দরকার ছিল কেমন, যে অনেক মানে আস্তে আস্তে বিভিন্ন ধরনের মানুষ কি করে, মানুষের স্বভাব কি, মানুষ হচ্ছে সবকিছু গোছানোর চিন্তা ভাবনা করে, তাই না? মানুষের মানে বৈশিষ্ট্য হচ্ছে এরকম যে মানুষ চেষ্টা করে সবকিছু গোছায় রাখতে। আমরা যখন পড়াশোনা করি টেবিলে কি চেষ্টা করি, যে বইগুলাকে গোছায় রাখতে, একই সাইজের বই এক জায়গায় দিই, খাতাগুলো আরেক পাশে রাখি, তারপর ছোট বইগুলো একসাথে রাখি। এই কাজগুলো আমরা করি না? যাই এগুলো এক পাশে রাখি, কলমগুলো আরেক পাশে রাখি, তাই না? এরকম করে আমরা একটু গোছানোর চেষ্টা করি। জি স্যার। তারপর ধরো ওই যে ইসের মধ্যে একটা কলমদানিতে যদি 4-5টা থাকে, মানে আলাদা আলাদা জায়গা থাকে, তো আমরা কি করি, এক জায়গায় শুধু কলম রাখি, এক জায়গায় মার্কার রাখি, এক জায়গায় পেন্সিল রাখি, এক জায়গায় অন্য কিছু রাখি। এরকম আমরা একটু গোছানোর চেষ্টা করি না সবসময়? যেমন আমি লাইফে অনেক হোস্টেলে থাকছি, অনেক নাকি 3 বছরের মতো হোস্টেলে ছিলাম ছোটবেলায়, মানে 6 থেকে 8 পর্যন্ত। তো ওই সময় যেটা করতাম, আমার একটা ট্রাঙ্ক ছিল, ট্রাঙ্কের মধ্যে কাপড় চোপড় রাখতাম। বাইরে এখন যারা ওয়ার্ড্রপে আমরা কাপড় চোপড় রাখি, এরা নিজের একটা জিনিস করার চেষ্টা করি, কি করি, যে শার্টগুলো একসাথে রাখি, একদিকে রাখি, প্যান্টগুলো এক পাশে রাখি, টি শার্টগুলো এক পাশে রাখি, এরকম বিভিন্ন কারণে রাখি। হ্যাঁ, এটা কি খুঁজতে সুবিধা হয়, বিভিন্ন বিভিন্ন থাকে, মানে উপকারিতা থাকে। তো এই ব্যাপারগুলাই মানুষ সেই প্রাচীন কাল থেকেই, যে বিভিন্ন ধরনের পদার্থ আছে এবং পদার্থের ধর্ম সম্পর্কে যখন ধারণা পাওয়া শুরু করলো, তখন তারা অ্যাকচুয়ালি এরকম চিন্তা ভাবনা করা শুরু করলো যে এরকম করে সাজানো যায় কিনা। এবং এটা একজন বিজ্ঞানীর চেষ্টাতে হয় নাই, একজন বিভিন্ন বিজ্ঞানীর প্রচেষ্টাতে আজকের এই পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিলে এই অবস্থা আসে। তো শুরুতে মোস্ট প্রবাবলি ল্যাবোয়েশিয়া নামে একজন বিজ্ঞানী, উনি অনেক আগে, মানে 1780-90 সালের দিকে, উনি হচ্ছে মৌলিক পদার্থ যেগুলো আছে, এই মৌলিক পদার্থকে ধাতু আর অধাতু এই দুইটা ভাগে ভাগ করা শুরু করলেন। যে উনি ভাগ করলেন 2 ভাগে, যে একটা ভাগ হচ্ছে ধাতু আর একটা ভাগ হচ্ছে অধাতু। এক পাশে আমরা ধাতু রাখবো, এক পাশে আমরা অধাতু রাখবো, এরকম করে উনি ভাগ করা শুরু করলেন। সেই থেকে আসলে চিন্তা ভাবনা শুরু হইলো যে হ্যাঁ এগুলোকে আলাদা করতে হবে, আলাদা করা উচিত। এবং ল্যাবোয়েশিয়া যখন শুরু করছিল, তখন কিন্তু আসলে খুব বেশি ছিল না, তখন মৌল ছিল মাত্র 33টা। তো সেই 33টা মৌল থেকে সে এরকম করে শুরু করে।
তো তোমরা কি জানো যে ধাতু আর অধাতু আলাদা করার বুদ্ধি কি, বা ধাতু অধাতুকে একটা খুব সহজভাবে আলাদা ভাবে বোঝা যায়? স্যার এটা স্যার মানে চুম্বকের মাধ্যমে করা যেতে পারে স্যার। না, ধাতুগুলা চুম্বকে লাগে যাবে আর ও ধাতুগুলা থেকে যাবে। আচ্ছা ওইটা তো ডিফারেন্ট কেস। ধরো আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে বলতো ফসফরাস কি, ধাতু না অধাতু? স্যার ফসফরাস ধাতু। স্যার ধাতু এটা স্যার। আচ্ছা, আমাদের কেউ ধাতু বলছে। আচ্ছা, ধরো আমি বললাম আহ মার্কারি, এটা ধাতু না অধাতু? স্যার অধাতু, এটা অধাতু। তারপরে সিলভার, এটা কি ধাতু না অধাতু? স্যার এটা ধাতু স্যার। তো তোমাদের এই যে একটা পাঁচশো বাকি দিতে পারো নাই, ঠিক আছে, এরকম ভুল হচ্ছে। তো এই জিনিসগুলোকে মানে আমি একটু সহজভাবে তোমাদের একটা বুদ্ধি টেকনিক শিখিয়ে দিই। হ্যাঁ, এটা হচ্ছে Yes, জাস্ট sir. একটা ট্রিক্স, এটা এরকম সাইন্টিফিক কিছু না। ট্রিক্সটা হচ্ছে এরকম, ধাতুর শেষে নর্মালি আম জিনিসটা থাকে, মানে এটাকে মোস্ট অফলি প্রত্যয় বলে। হ্যাঁ, আম প্রত্যয়টা থাকে এরকম, যেমন সোডিয়াম শেষে আম আছে না, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, Yes, sir. ঠিক Yes, sir. আছে। তারপরে তুমি এরকম যে কোনো ধাতুর কথা চিন্তা করো, দেখবা সব শেষে এই অ্যালুমিনিয়াম শেষে আম জিনিসটা থাকবে, ক্রোমিয়াম, ভ্যানাডিয়াম, ঠিক আছে। আবার ম্যাঙ্গানিজ হচ্ছে অধাতু, ম্যাঙ্গানিজের মধ্যে নাই, ঠিক আছে। লিথিয়াম, লিথিয়াম ধাতু, লিথিয়ামের মধ্যে আছে। হাইড্রোজেন ধাতু না, হাইড্রোজেনের মধ্যে নাই। নাইট্রোজেন ধাতু না, নাইট্রোজেনের মধ্যে কিন্তু নাই, ঠিক আছে, Yes, এরকম। sir. তারপর যেমন এই যে সিলভার, সিলভার যেটা, সিলভারকে আমরা লিখি কি দিয়ে? সীসা। সিলভারকে লিখি এজি দিয়ে, তাই না? সিলভারের যে এই ল্যাটিন নেম মোস্ট প্রবাবলি, সেটা হচ্ছে মোস্ট অফ এরকম আর্জেন্টাম বা সামথিং কিছু একটা। তো সেটার মধ্যে ওই দেখো আম জিনিসটা আছে। হ্যাঁ? তো ওইভাবে করে ওটাকেও আসলে ধাতুতে ফেলা যায়, ওইটা আসলে ধাতু। সো এটা হচ্ছে একটা ট্রিক্স, যে তোমরা একটু মনে রাখতে পারো। যে ধরো তোমাকে ইনিশিয়ালি কেউ জিজ্ঞেস করলো যে আচ্ছা অক্সিজেন কি, তুমি চিন্তা করবে আচ্ছা অক্সিজেনের শেষে তো আম নাই, কারণ অক্সিজেন অধাতু, ঠিক আছে। তো তোমাকে কেউ জিজ্ঞেস করলো যে ধরো একটা কঠিন জিনিস জিজ্ঞেস করলো, যেটার নাম তুমি শুনো নাই কখনো, এমন কি আছে? ধরো জিজ্ঞেস করলো টেলুরিয়াম কি, টেলুরিয়ামের নাম শুনতে জানো? তো টেলুরিয়ামের নাম হয়তো অনেকে জানো না। তো সে কিন্তু আম শুই না বুঝতে পারবে, আচ্ছা আম যেহেতু আছে তার মানে এটা হচ্ছে ধাতু। তারপরে তোমাকে কেউ জিজ্ঞেস করলো গোল্ড কি, গোল্ড ধাতু না অধাতু? এখানে আবার একটু কাহিনী আছে। স্যার গোল্ড তো স্যার তাহলে অধাতু। আচ্ছা, গোল্ডের রাসায়নিক মানে কি প্রতীক দিয়ে প্রকাশ করা হয়? স্যার জি এন না স্যার, গোল্ডকে প্রকাশ করা হয় এ ইউ দ্বারা। হ্যাঁ, সরি সরি স্যার এও স্যার। এই ইউটা আসে হচ্ছে অরাম থেকে, এই টাইপের সামথিং কিছু একটা, আমার যতটুকু মনে পড়ে, বাট আমি ভুলও বলতে পারি। হ্যাঁ, তো সেটা শেষে কিন্তু এই যে আম ব্যাপারটা আছে। হ্যাঁ, সো ওইভাবে ওটাকে আমরা ধাতু বলতে পারি। সো বিজ্ঞানী ল্যাবরেটরিতে এরকম ধাতু অধাতু দুইটা ভাগে ভাগ করলো। হ্যাঁ, আর আমরা বাঙালি যা হচ্ছে এটাকে আম দিয়ে বানিয়ে ফেলছি কিভাবে সহজে মনে রাখার জন্য। আচ্ছা, Yes, sir. আচ্ছা এরপরে 1829 সালের দিকে ডুবের আইনার নামে একজন সায়েন্টিস্ট, উনি হচ্ছে আবার এগুলাকে আহ, অন্যভাবে সাজানো শুরু করলো। উনি একটা অ্যাকচুয়ালি খেয়াল করলো যে তিনটা করে মৌলিক পদার্থ একই রকম ধর্ম প্রদর্শন করে, ঠিক আছে। তো উনি এরকম পারমাণবিক ভর অনুযায়ী তিনটা করে মৌলিক পদার্থ সাজায় করে দেখে যে চতুর্থ মৌলিক পদার্থ আবার একটু ডিফারেন্ট। তো ওই তিনটা মৌলিক পদার্থ একই রকম ই করে, আহ, ধর্ম প্রদর্শন করে। তো এবং উনি এরকম দেখছে যে প্রথমটার যে পারমাণবিক ভর আর তৃতীয়টার পারমাণবিক ভর, এই দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে দ্বিতীয়টা পারমাণবিক ভরের মতো পাওয়া যায়। তো এটাকে একটা সূত্র বলা হয়, ডুবের আইনারের ত্রয়ী সূত্র। হ্যাঁ, এরকম করে বলা হয় এটাকে। এবং উনি ফার্স্ট ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন এই তিনটাকে ত্রয়ী মৌল হিসেবে চিহ্নিত করে, ঠিক আছে। সো এখানে ওনারও ভালো একটা ভূমিকা আছে। ডুবের আইনার নামে অনেকজন বিজ্ঞানী। তারপরে
আরো কিছুদিন পরে নিউল্যান্ড নামে একজন বিজ্ঞানী, উনি একটা অষ্টক সূত্র দেয়। অষ্টক সূত্র দেয় তা এরকম যে পারমাণবিক ভর অনুযায়ী ছোট থেকে বড় অনুযায়ী যদি আমরা মৌলকে সাজানো শুরু করি, তাহলে দেখা যায় যে প্রথম মৌলটার ইসের সাথে বৈশিষ্ট্যের সাথে অষ্টম মৌলের বৈশিষ্ট্যটা মিলে যায়। আবার 8-এর পরে আবার এরকম 7টা পরে 15 নাম্বারটা আবার এরকম বৈশিষ্ট্য মিলে যায়। এরকম করে উনি আসলে দেখলো। তো উনিও এগুলাকে একটু চিন্তা ভাবনা করলো। ফাইনালি আজকের যে পর্যায় সারণী এটার জনক বলা চলে, বা আজকের পর্যায় সারণী এই শেপে নিয়ে আসার জন্য কারিগর বলা চলে যিনি হচ্ছে মেন্ডেলিভ, বিজ্ঞানী মেন্ডেলিভ। উনি অ্যাকচুয়ালি সকল মৌলের ধর্মগুলা চিন্তা ভাবনা করলো যে মৌলের ধর্মগুলো আসলে কেমন। এইসব চিন্তা ভাবনা করে উনি একটা পর্যায় সূত্র দেয়। তো সেই সূত্রটা মোটামুটি মানে আজকে যে অবস্থা সেই অবস্থা। এবং উনি যেটা বলে যে এই যে মৌলগুলা আছে এগুলা ধর্মগুলা অ্যাকচুয়ালি পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পরিবর্তিত হয়। মানে পারমাণবিক ভর যেরকম বৃদ্ধি পাবে, বৃদ্ধির সাথে সাথে এই মৌলগুলা ধর্ম পরিবর্তন হবে। ধর্ম বলতে বিভিন্ন টাইপের প্রপার্টিস হতে পারে, সেটা ভৌত পরিবর্তন হতে পারে, রাসায়নিক পরিবর্তন হতে পারে। এবং ভৌত এবং রাসায়নিক দুই ধরনের ধর্মগুলাই তারা পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পরিবর্তিত হয়, এরকম উনি আসলে বললেন। বলার ফলে উনি ওই সময়ে মোটামুটি 63টা মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছিল এবং সেগুলাকে উনি সাজানো শুরু করে। 12টা হচ্ছে রোতে এবং 8টা কলামে উনি এরকম সাজায়। ঠিক আছে, 12টা রো আর 8টা কলামে উনি সাজাইলো। সাজানোর পরে তো উনি দেখলো যে একই কলাম বরাবর সব মৌলগুলা একই টাইপের ধর্ম প্রদর্শন করে, আর হচ্ছে একই রো বরাবর যে মৌলগুলা থাকে সেই মৌলগুলা ধর্ম মানে একটু একটু পরিবর্তন হওয়া শুরু করে। মানে যে এরকম যে উনি কি করছিল, দেখো যেখানে 12টা আণবিক সারি আছে না, দেখতে পাচ্ছ 12টা আণবিক সারি আছে, আর এরকম কলাম আছে হচ্ছে 8টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এরকম করে উনি দেওয়া শুরু করলো। এবং উনি যেটা দেখলো যে এই বরাবর যা যা আছে সব একই টাইপের ধর্ম দেখায়, এই বরাবর যা আছে সেগুলো এক টাইপের ধর্ম দেখায়, এই বরাবর যা আছে সেগুলো প্রায় একই ধরনের ধর্ম প্রদর্শন করে। এবং এইটা থেকে এটা ধর্ম একটু পরিবর্তন হয়, এইটা থেকে এটা ধর্ম একটু পরিবর্তন হয়, এটা আরেকটু পরিবর্তিত হয়, এটা আরেকটু পরিবর্তিত হয়, এটা আরেকটু পরিবর্তিত হয়, এটা আরেকটু পরিবর্তিত হয়। ঠিক আছে, এরকম করে পরিবর্তন হইতে থাকে। তার মানে রো বরাবর ধর্ম পরিবর্তন হয় আর কলাম বরাবর ধর্মগুলো একই রকম থাকে। এবং মেন্ডেলিভ যেটা সাজাইছিলেন উনি হচ্ছে ভাবে সাজাইছিলেন, মানে পর্যায় মৌলগুলা ভর অনুযায়ী উনি সাজাইছিলেন। ঠিক আছে, এবং উনি যে এই কাহিনী করেন কত সালে, 1869 সালে। এবং উনি যেটা করেন যে উনি যে কিছু কিছু ফাঁকা জায়গা রাখছে, হ্যাঁ কিছু কিছু ফাঁকা জায়গা রেখে দিছে, এবং উনি বলছে যে এইখানে একটা মৌল আসবে। এবং মজার ব্যাপার হলো উনি যেসব ভবিষ্যৎবাণী দিছিল সবগুলা খুব সুন্দর মতো পরবর্তীতে গিয়ে মানে ওগুলা হয়েছে, ইমপ্লিমেন্ট হয়েছে খুব সুন্দর মতো। তো 1750 সালে দেখো মোটামুটি 17টা মৌল জানা যায় গেছিল ল্যাবোয়েশিয়ায়। 1779 সালে উনি হচ্ছে গ্রুপ করে, কিভাবে 4টা গ্রুপে ভাগ করে, মেটাল, নন মেটাল, গ্যাস, আর্থ। তো এইভাবে উনি ভাগ করা শুরু করে, ধাতু অধাতু, গ্যাসগুলা কি কি হবে, তারপরে আর্থ টাইপের এলিমেন্ট কি কি সেগুলো উনি ভাগ করা শুরু করে। এবং নেক্সট 80 ইয়ার্স সায়েন্টিস্ট লুক ফর বেটার ওয়ে টু ক্লাসিফাই নন এলিমেন্টস, এবং তারপরে এরকম করে আরো চেষ্টা করা হয় এবং সায়েন্টিস্টরা ক্রমাগত এগুলো নিয়ে কাজ করতে থাকে অ্যাকচুয়ালি। তারপরে মেন্ডেলিভ যিনি দেন 1879 সালে, উনি একজন রাশিয়ান টিচার এবং কেমিস্ট। তো উনি অ্যাকচুয়ালি নর্মালি যে ম্যাথ আছে ম্যাথ নাম্বার অনুযায়ী সাজানো শুরু করেন। ঠিক আছে, এবং উনি অ্যাকচুয়ালি যখন সলিটার গেমস প্লে করতেছিল তখন আসলে এই জিনিসগুলো খেয়াল করে এবং মেড টেক অফ কার্ডস উইথ এলিমেন্টসগুলোকে ওই কার্ড দিয়ে রিপ্লেস করে, এবং রিপ্লেস করার পরে নেম ম্যাথ প্রপার্টি এসব উপর ডিপেন্ড করে আলটিমেটলি আসলে উনি পারমাণবিক ভর অনুযায়ী এই জিনিসগুলোকে সাজায়। তো উনি কি কি প্রপার্টি দেখছিল মেন্ডেলিভ,
কেমিক্যাল প্রপার্টিজ দেখছে, ফিজিক্যাল প্রপার্টিজ দেখছে, অ্যাটমিক মাস দেখছে, ডেনসিটি, কালার কেমন, মেল্টিং পয়েন্ট কেমন, ভ্যালেন্স ইলেকট্রনগুলো কেমন, এই টাইপের জিনিসগুলো উনি আসলে দেখার চেষ্টা করছে। ঠিক আছে, কেমিক্যাল প্রপার্টিজ, ফিজিক্যাল প্রপার্টিজ, অ্যাটমিক মাস, ডেনসিটি, কালার, মেল্টিং পয়েন্ট, ব্যালেন্স ইলেকট্রন। তো এই জিনিসগুলো দেখে দেখে উনি হচ্ছে এই জিনিস পরিবর্তন করার চেষ্টা করছে, মানে বা অর্গানাইজ করার চেষ্টা করছে। এবং উনি কিছু প্রপোজাল দেন যে এলিমেন্টস অ্যারেঞ্জড ইন রোজ বেসড অন ইনক্রিজিং মাস, এবং রোতে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে মানে দ্যাট মিন্স একটার পর একটা ভর বাড়তে থাকবে, আর কলামে যেগুলো থাকবে কলামে থাকলে অবশ্যই সিমিলার প্রপার্টি হইতে হবে। দ্যাট চার্ট মানে এবং সে তারপরে যে চার্টটা তৈরি করা হয়, দ্যাট চার্ট ওয়াজ এ periodic table arrangement of elements in columns based on a set of properties that repeat. এবং এই কিছু প্রেডিকশন দেন যে টেবিলটা আসলে ইনকমপ্লিট, আমরা এই যে প্রথমে দেখলামই টেবিলটা কিন্তু ইনকমপ্লিট, তাই না, কিছু কিছু জিনিস রয়ে গেছে। তো উনি বলেন যে এগুলা পরবর্তীতে পাওয়া যাবে, সমস্যা নাই। ঠিক আছে, table incomplete, elements non discovered, left spaces in table for undiscovered elements রেখে দিয়েছিলেন উনি। তো উনি অ্যাকচুয়ালি একটা গুড মডেল দেন, গুড মডেল দ্যাটস অ্যালাউ প্রেডিকশনস টু মেড বেসড অন মডেলের উপর এসে দেন। Use properties of nearby elements to predict properties of unknown elements. That means মানে একটা একটা এলিমেন্টের প্রপার্টি যখন উনি বুঝতে পারছেন, তো তার আশেপাশে প্রপার্টিটা উনি হচ্ছে ওভাবে প্রেডিক্ট করে নিয়েছেন যে এটার প্রপার্টি ওটার কাছাকাছি হবে, তাহলে এটা কেমন হতে পারে, এটা কেমন হতে পারে, এইভাবে করে উনি আসলে সাজাইছিলেন। তো তারপরে আসলে যে আমাদের মডার্ন এখন যে পিরিয়ডিক টেবিল আছে, সেই মডার্ন পিরিয়ডিক টেবিলটা আসলে কেমন। মডার্ন পিরিয়ডিক টেবিলটা কিন্তু একটু ডিফারেন্ট, এবং মোটা এই জিনিসটা বিজ্ঞানী মোসলে 1913 সালে মেন্ডেলিফের পর্যায় সারণীতে আসলে কিছু ত্রুটি ছিল। ত্রুটিগুলা কেমন ছিল, যে উনি আসলে ওই যে সব পারমাণবিক ভর অনুযায়ী সাজাইছে ঠিকই, কিন্তু তারপরেও এখানে কিছু গ্যাপ ছিল। যেমন একটা গ্যাপ যদি আমরা একটু দেখার চেষ্টা করি, গ্যাপটা হচ্ছে এরকম, দেখো এখানে আছে কি পটাশিয়াম, পটাশিয়াম হচ্ছে 39, পটাশিয়াম এখানে 39 দেয়া। আর আমাদের খুঁজতে হবে হচ্ছে ওনার আরেকটা ঝামেলা ছিল, পটাশিয়ামের সাথে আর্গনের একটা ক্যাচাল ছিল। What is argon? আচ্ছা যাই হোক, আমার যতটুকু মনে আসে যে উনার হচ্ছে পটাশিয়াম আর আর্গনের মানে একটা ওনার পর্যায় সারণী একটা ত্রুটি ছিল, যে নর্মালি আমরা জানি যে আর্গন হচ্ছে, আর্গনের পারমাণবিক ভর হচ্ছে 40 আর পটাশিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 39, কিন্তু তারপরেও আর্গনের পারমাণবিক ভর বেশি হওয়ার পরেও ওটাকে আগে স্থান দেওয়া লাগছিল ওই ওনার প্রপার্টি মিল থাকার কারণে, আর পটাশিয়ামকে পরে স্থান দেওয়া হয়েছিল। ঠিক আছে, তো এই যে এই টাইপের কিছু ত্রুটি ওখানে ছিল, তো সেই ত্রুটিগুলা চিন্তা ভাবনা করে 1913 সালে বিজ্ঞানী মোসলে উনি চিন্তা ভাবনা করছিলেন যে এই পারমাণবিক ভর অনুযায়ী সাজানো যাবে না, আমরা চাইলে যেটা করতে পারি পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজাইতে পারি। ঠিক আছে, এবং আমরা যদি পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজাই তাহলে হয়তো খুব ভালো একটা পর্যায় সারণী পাওয়া যাবে। তো এই কনসেপ্টটাই হচ্ছে আমাদের মডার্ন এখন যে পর্যায় সারণী, সেই পর্যায় সারণী কিন্তু এই কনসেপ্টের উপর ডিপেন্ড করেই দাঁড়ানো, যে আমাদের মডার্ন পিরিয়ডিক টেবিল is an arrangement of the elements in order to their atomic number। মানে আগে মেন্ডেলিফেরটা যেটা ছিল ওটা ছিল অ্যাটমিক ম্যাস অনুযায়ী সাজানো, এখন যে পর্যায় সারণীটা আছে সেটা arrangement according to atomic number। ঠিক আছে, so that elements of the same properties fall in the same column or same group। ঠিক আছে, তো এরকম একটা অবস্থা তৈরি হয়।
এবং পর্যায় সারণী বা কেমিস্ট্রি রিলেটেড এইসব জিনিসগুলোকে এখন যারা হচ্ছে করে দেখভাল করে, এটার নাম হচ্ছে IUPAC, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। তো এই সংস্থাটা এখন হচ্ছে এই জিনিসগুলোকে দেখভাল করে এবং মোটামুটি এখন পর্যন্ত 118টা মৌলিক পদার্থ শনাক্ত হয়েছে, এবং যার মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে ন্যাচারাল আর কিছু আর্টিফিশিয়াল আছে। তো এগুলা নিয়েই করা হয়। তো দেখো কাজটা কিন্তু শুরু হয়েছিল ল্যাবোয়েশিয়ার থেকে। উনি 33টা মৌল দিয়ে শুরু করছিল, তারপর মেন্ডেলিভ 63টা করছে, উনি 4-5টা আনডিসকভার্ড অবস্থায় রেখে গেছিল। তো এখন মডার্ন পর্যায় সারণীতে অলমোস্ট 118টা চলে আসছে, ঠিক আছে। সো এভাবে ডে বাই ডে আসলে সায়েন্সের ডেভেলপ হয়, ডে বাই ডে অ্যাকচুয়ালি এভাবে ইমপ্রুভ করা হয়। কোনো একজন বিজ্ঞানীকে পুরোপুরি ক্রেডিট দেওয়া যায় না, তবে আগে বিজ্ঞানীরা যারা শুরুতে কাজ শুরু করেন ওনাদেরকে আমরা অনেক বেশি ক্রেডিট দিই এই কারণে, কারণ ওনারা অ্যাকচুয়ালি পথ দেখিয়ে দিয়েছেন। ওনারা এই বেসটা তৈরি করা না করলে আসলে এই পর্যায়ে নিয়ে আসা পসিবল হয় না, ঠিক আছে। যদিও মেন্ডেলিভকে কিন্তু পর্যায় সারণীর জনক বলা হয়, কিন্তু তারপরেও ওনার পর্যায় সারণী আর এখনকার পর্যায় সারণী কিন্তু ডিফারেন্ট, ঠিক আছে। কিন্তু উনি যে বেসটা তৈরি করে গেছিল সেই বেস না হইলে আজকে পর্যন্ত আসা যাইত না। তো আমরা আজকে এই পর্যন্তই রাখি। আগামী দিন আমরা বর্তমান যে পর্যায় সারণী সেই পর্যায় সারণী নিয়ে পড়াশোনা শুরু করব, ঠিক আছে। এখনকার পর্যায় সারণীটা আসলে কেমন, কি কি প্রপার্টির উপর বেস করে এই পর্যায় সারণীটা তৈরি করা হয়েছে, এবং একটা রোতে কিভাবে ধর্মগুলা চেঞ্জ হয় আর কলামে ধর্মগুলো আসলে কিভাবে চেঞ্জ হয়, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ওকে স্যার, আমরা এটা স্যার পড়ে নিব না এখনকার পর্যায় স্যার? সারণী, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ স্যার, ওই ক্লাস টেস্টের ওই টপিক 3টা বা 3টা না 2টা টপিক আর কি, যাই হোক ওইগুলা গুগল ক্লাসরুমে দিয়ে দিলে সবার জন্য ভালো হবে। আচ্ছা আমি লিখে দিব, হ্যাঁ সমস্যা নেই। ওকে, হ্যাঁ ওইটাই স্যার, একটু লিখে দিলে ভালো হয়। ওকে স্যার, ঠিক আছে। আচ্ছা আজকের টপিকগুলো নিয়ে কারো কোনো জিজ্ঞাসা আছে? না স্যার, আমার কোনো জিজ্ঞাসা নেই। টপিকের সমস্যা বাসায় প্র্যাকটিস করতে হবে স্যার। হ্যাঁ একটু বাসায় প্র্যাকটিস করো। খুব একটা কঠিন কিছুই পড়াইনি, খুবই সহজ জিনিস পড়াইছি, তো একটু প্র্যাকটিস করে দেখো সবাই, ঠিক আছে। আর আমরা পর্যায় সারণীতে অত ডিটেইলে যাব না, যে প্রত্যেকটা গ্রুপে গ্রুপে বা কি রকম পরিবর্তন হয় ওরকম যাব না। জাস্ট আমরা বোঝার চেষ্টা করব যে কি কি প্রপার্টির উপর চেঞ্জ হয়ে এগুলা পরিবর্তন হয় বা এই টাইপের জিনিসপত্র। আচ্ছা